রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, পৌনে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস। রাজশাহীতে ২ সপ্তাহে করোনায় শতাধিক মৃত্যু, শনাক্তের হার ৫০% বেশি, তারপরও উদাসীন মানুষ। ওষুধের কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক আইস, গ্রহণ ও বিক্রিতে জড়াচ্ছে উচ্চবিত্ত তরুণরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫% কর আরোপে ক্ষুব্ধ শিক্ষার্থী, বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এবং ঐতিহাসিক ৬ দফা দিবসের ৫৫তম বার্ষিকী, বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমেই উন্মেষ হয় বাংলার জাতীয় মুক্তির। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি শাফাদ্দিন ফরিদ। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভোর ৪টার দিকে লাগা আগুনে পৌনে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। স্থানীয়রা জানায় ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়, তবে আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন বস্তির বাসিন্দারাও। তবে বাতাসে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। বস্তি জুড়ে কাঠ ও টিন শেডের ঘর থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সাততলা বস্তিতে প্রায় ২,০০০ ঘর রয়েছে। এর মধ্যে ৩০০-র বেশি ঘর আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনের সর্বশেষ খবর জানাতে এবার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত। হাসনাত, ৪টার দিকে আগুন লাগে, আগুনের সূত্রপাত কিভাবে হয়, ফায়ার সার্ভিস কি কিছু জানাতে পেরেছে কিনা এবং বস্তিবাসী যারা রয়েছেন তারা কি বলছেন? আগুনের বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা যদি এখন বর্তমানে আপনাকে এখানকার চিত্রটি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আসলে আগুনের যে ধ্বংসাবশেষ যে এখন পরে অবশিষ্ট আছে সেগুলো এখন নিভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর আগুনের সূত্রপাত সম্পর্কে আমাদের এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো কিছু বলতে পারেন, তারা আসলে এটা তদন্তের পরে হয়তো আমাদের বলতে পারবে। আনুমানিক ভোর ৪টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয় বলে এখানকার যে বাসিন্দা আছেন তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছালেও কিন্তু আগুনের ভয়াবহতা বাড়ার কারণে তারা কিন্তু একে একে ১৮টি ইউনিট এখানে নিয়ে আসে এবং তারা কিন্তু আগুন নেভানোর কাজে এসে যুক্ত হয়। কিন্তু শুরুর দিকে যেখানে আগুনটি লাগে সেটা হলো যে বস্তির যে মাঝামাঝি যে অংশ সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী ধারণা করছে, যেটা আস্তে আস্তে পুরো চারিপাশে ছড়িয়ে যেতে শুরু করে এবং প্রচন্ড বাতাসের কারণে কিন্তু এখানে যে ফায়ার সার্ভিস কর্মীরা আছে তাদের কিন্তু আগুন নেভানোর কাজে অনেকটাই ব্যাঘাত ঘটে এবং তারা শুরুর দিকে তারা কিন্তু আগুনের যে ভয়াবহতা তার কারণে কিন্তু তারা বস্তির ভেতরে প্রবেশ করতে না পারে, তারা কিন্তু বস্তির চারিপাশ থেকে পানি ছেটানোর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু সেটা সময় বাড়ার সাথে সাথে আগুন আরো বাড়তে থাকে এবং আশেপাশের ঘরবাড়ি যেগুলো আছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এইভাবে প্রথমে দক্ষিণ পাশ থেকে যখন আগুন লাগে এবং উত্তর পাশের প্রায় সবগুলো বাড়ি মানে মোটামুটি শেষ পর্যন্তই পুড়ে গেছে দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলস চেষ্টা করছিলেন যাতে আগুনটা কোনোভাবে বাড়তে না পারে। তবে এখানকার যে বস্তি সেখানকার যে ঘরগুলো সেগুলো বেশিরভাগই টিন শেড এবং কাঠের তৈরি হয়, দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এরপর যখন সকালের ভোরের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে শুরু করে এবং তখনই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো আগুন নেই, কিন্তু এখানে যে আসলে শেষ মুহূর্তে যে কাজ ফায়ার সার্ভিস কর্মীরা করে থাকেন সেই কাজগুলো এখানে চলছে। যদি দেখতে পারেন এখানে মোটামুটি আনুমানিক পুরো এরিয়ায় যে সাততলা যে বস্তি আছে তার আশেপাশে কিন্তু প্রায় অনেকখানি এলাকা জুড়ে অনেকগুলো
বস্তি এখানে রয়েছে, এখানে কিন্তু মোটামুটি এখানে 300 থেকে 350-এর মতো ঘর পুড়ে গেছে বলে ধারণা করছে এলাকাবাসী। আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন তারা কিছু বলতে পারবে না, কারণ তারা আসলে আগুন লাগার পর হুড়োহুড়িতে সবাই ঘর থেকে বেরিয়ে আসে এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে এখানকার যে স্থানীয় লোকজন তারাও কিন্তু এখানে তাদের সহায়তার জন্য তাদের সাথে আগুন নিবানোর কাজে যুক্ত হয়। এবং এলাকাবাসীর দাবি ছিল যে আসলে হঠাৎ করে এরকম আগুন লাগার কারণটা আসলে তারা কোনোভাবেই বুঝতে পারছেন না। তারা আসলে ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগও করেছেন, তারা দেরিতে এসেছেন, এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীরা যেটা বলছেন এখানে আগুনের যে সূত্রপাত সেটা সম্পর্কে এখনো আমাদের কিছু বলেননি, কিন্তু তারপর তারা ধারণা করে থাকে, যেটা প্রতিবারই হয়, কোনো একটা চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে এরকম ধারণা আছে। তবে সেটা আসলে সময় সাপেক্ষে তারা বলবেন, এটার আসলে তারা এটার যে অনুসন্ধান আছে তারপরে হয়তো জানা যাবে। এখন পর্যন্ত তারা দেখতে পাচ্ছে যে আগুন এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কিন্তু যে আগুনের যেই তীব্রতা সেটা এখন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালি এখানে আগুন নিয়ন্ত্রণের কথা বলেছেন। তারপরও এখন তারা যেই কাজগুলো করছেন সেটা হলো যে যাতে আগুন কোনোভাবে আবার কোনো দিক দিয়ে আবার বেড়ে না যায় সেটার জন্য তারা কিন্তু কাজ করছেন। আর বাতাসের কারণে শুরুর দিকে আগুনের তীব্রতা বাড়ার কারণে, বাতাসের কারণে তারা অনেকটাই আগুন নিভাতে মানে ব্যাহত হয়েছে এবং তারা শুরুর দিকে কোনোভাবেই বস্তির ভেতরে প্রবেশ করতে না পারে, কিন্তু আগুনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং যখন তারা আসলে একটু সুযোগ পায় বস্তির ভেতরে প্রবেশ করার জন্য তারা কিন্তু একে একে করে বস্তির ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং প্রতিটি ঘর ছিল সেখানে বাসিন্দা কতজন ছিল এ বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন কি? না, বাসিন্দার সুস্পষ্ট কোনো আমরা এখনো তথ্য পাইনি। তবে এখানে যারা স্থানীয় লোকজন আছেন তারা বলছেন যে এখানে মোটামুটি যখন 4টার দিকে আগুনটা লাগে তখন কিন্তু বাতাসের কারণে খুব দ্রুত ছড়ায়, কিন্তু বস্তির ঘর সংখ্যা যেটা তারা বলেছে আনুমানিক একটা ধারণা আমাদের দিয়েছে যে 300 থেকে 350 ঘর কিন্তু ইতিমধ্যে এখানে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারাও আমাদের বলেছেন আশেপাশে যে বাড়িগুলো আছে এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের কারণে কিন্তু অনেকগুলো বাড়ি এখানে আসলে বাঁচানো সম্ভব হয়েছে। ভোরবেলার দিকে যখন বাতাসটা বৃদ্ধি পায় এবং উত্তর দিকে যখন বাতাস প্রবাহ শুরু হয় তখন কিন্তু আগুনের যেই ফ্লোটা সেটা কিন্তু উত্তর দিকে যাওয়ার কারণে উত্তর দিকের বাসাগুলো মোটামুটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়াও যে আপনার দক্ষিণ পাশে যে বাসাগুলো সেগুলো কিন্তু এখন ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতার কারণে কিন্তু সেগুলো বাঁচানো সম্ভব হয়েছে। রাজধানীর মহাখালীর অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসনাত। শান্তিশহর রাজশাহী পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 50%-এর ওপর, আর 2 সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য সংশ্লিষ্টরাও। তারপরও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বেশিরভাগ মানুষ। গত বছরও করোনার সময় শান্ত ছিল রাজশাহী। সারা দেশে যখন সংক্রমণ ছড়িয়ে পড়ছিল তখনও এই শহরের মানুষ ছিল স্বস্তিতে, কিন্তু গত 1 সপ্তাহে পাল্টে গেছে সব হিসাব নিকাশ। করোনার ভারতীয় ধরন শনাক্তের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বর্তমানে শনাক্তের হার 50-এর ওপর, আর 2 সপ্তাহে মৃত্যুর সংখ্যা শতাধিক। এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। প্রায় 50 থেকে 60% পজিটিভ হচ্ছে। তো আসলে করোনার রোগে তো আতঙ্কিত হয়ে কোনো লাভ নাই। যেটা দরকার সেটা হলো স্বাস্থ্য সচেতন হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এগুলো যদি মানুষ ঠিক মতো করে, লকডাউনের প্রয়োজন নেই। কিন্তু সত্যিকার অর্থে মানুষ স্বাস্থ্যনীতি মানছে না। সংক্রমণ ও মৃত্যুর হিসাবে আতঙ্কিত অনেক নগরবাসী। তারপরও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকেই। সংকটকালীন মুহূর্তে খুব আতঙ্কে আছি, তারপরও জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা বাইরে বেরোতে বাধ্য হচ্ছি। চলার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা উচিত। সংক্রমণের গতিকে টেনে ধরা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। এজন্য প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এই সময় যদি করোনা থেকে যদি সত্যিকার অর্থে যদি আমাদেরকে মুক্ত হইতে হয়, তাহলে স্থানীয় সরকারের প্রতিনিধি, প্রশাসন এবং নাগরিক সমাজ একটা সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে যদি কাজ না করে তাহলে এই জায়গাতে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব না। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এদিকে করোনা টিকা নিয়ে উদ্বেগ কাটছে। চীনের সঙ্গে এই প্রশ্নে কোনো সমস্যা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন টিকা আসবে সময় মতোই।
এছাড়াও রাশিয়ার কাছ থেকে 50 লাখ টিকা কেনা ও যৌথ উৎপাদন সংক্রান্ত দুটো চুক্তি রয়েছে চূড়ান্ত পর্যায়ে। অক্সফোর্ডের অব্যবহৃত টিকাও বাংলাদেশকে দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। টিকার দাম প্রকাশ প্রশ্নে চীনের সিনোফার্মের টিকা কেনা নিয়ে দেখা দেয় জটিলতা। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এ নিয়ে কূটনৈতিকভাবে দু দেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। মন্ত্রী বলেছেন, টিকা কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা করিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরের প্রক্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারে। যেটা কনফিউশন শুনেছেন যে আমাদের এরা কিনবেন এটা কোম্পানির থেকে, সরকার ইন বিটুইন হলো ফ্যাসিলিটেট। আমরা যেমন একটা ফ্যাসিলিটেটার পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সরকারও ফ্যাসিলিটেট। আমরা এই যে কিসের নাম ডিপ্লোম্যাটিক্যালি উই এগ্রিড যে বাংলাদেশ ওয়ান্টস টু বাই, দে উড লাইক টু সাপ্লাই, এবং আমরা বলেছি যে আমাদের ফ্লটা তোমরা এনশিওর করে, বলছি এটা করবো, এবং এখনো কোনো পরিবর্তন নেই। এছাড়া করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে, তাদের অব্যবহৃত অক্সফোর্ডের টিকা দিতেও রাজি হয়েছে। লোক বেশ কম মরছে বলে তারা আমাদের পাত্তা দেয় না। হ্যাঁ, তা আমরা বেশ কষ্ট করে এখন পাত্তাতে আসছি। এখন তারা বলছে বাংলাদেশকে দিবে, এক্সাক্ট অ্যামাউন্ট কত দিবে এখনো বলে নাই। ঢাকায় নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী জানান, সেখান থেকে স্পুতনিক ভি টিকা কেনা ও যৌথ উৎপাদনে দুটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ে আমরা এখন হোপফুলি খুব তাড়াতাড়ি হবে আর, বাট কখন হবে না হবে এইটা হেলথ মিনিস্ট্রি বলবে। করোনা মোকাবিলায় আমরা বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। স্পুটনিক টিকা কেনা ও যৌথ উৎপাদন সংক্রান্ত চুক্তি নিয়েও আলোচনা হয়েছে, সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিষয়গুলো জটিল হলেও সমাধান কঠিন হবে না। এ সময় রোহিঙ্গা সংকটেও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরে করোনা সংক্রমণের হার 51%। পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থানে জেলা প্রশাসন। এবারে জেলা সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, সংক্রমণ 51% হওয়ার পরে জেলা প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং হাসপাতালের অবস্থাগুলো জানতে চাই, সেখানকার চিকিৎসা কিভাবে দেওয়া হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন যে নাটোরে কিন্তু আসলে করোনা সংক্রমণের হার 51%, আর এই 51% কিন্তু গত এক সপ্তাহ ধরে এই 20% থেকে বৃদ্ধি পেতে পেতে 51% পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ গতকালকে রিপোর্ট পর্যন্ত আমাদের যে নাটোরের করোনা পরিস্থিতি, তাতে 51% আমাদের জেলা স্বাস্থ্য বিভাগ দেখিয়েছে, এবং আজকের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আর বর্তমানে আমাদের নাটোরের যে করোনার যে চিকিৎসাটা একেবারেই অপ্রতুল। স্বাস্থ্য বিভাগ তারা নিজেরাই স্বীকার করে যে তাদের কাছে আসলে করোনা চিকিৎসা ব্যবস্থাটা একেবারেই অপ্রতুল। কারণ এখানে পিসিআর ল্যাব নেই, এখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই, এখানে হাসপাতালে আলাদা কোনো ব্যবস্থা নেই করোনা চিকিৎসা দেওয়ার জন্য, যার কারণে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই কিন্তু তাদেরকে রাজশাহীতে প্রেরণ করা হয়। আর এখন পর্যন্ত আমাদের নাটোরে কিন্তু করোনা চিকিৎসার জন্য এই 31টা বেড রয়েছে, যার 31টা বেডই কিন্তু রোগীতে ভর্তি রয়েছে। এখন যদি নতুন করে যদি একজন রোগীও করোনা অতিরিক্ত বেশি কিছু হয়, সংখ্যাযুক্ত হয়, তাহলে কিন্তু তাকে আসলে নাটোরে রাখার মতো কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমাদের কিন্তু রাজশাহীতে প্রেরণ করা লাগছে। আর এই সার্বিক দিকগুলো নিয়ে যখন আমরা নাটোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে আমরা গতকালকে মিডিয়াতে প্রচারের পর কিন্তু রাত্রে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের জরুরি একটা বৈঠক নাটোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে আমরা গতকালকে মিডিয়াতে প্রচারের পর কিন্তু রাত্রে আমরা দেখেছি যে স্বাস্থ্য বিভাগের জরুরি একটা বৈঠক হয়েছে, যেটা ভার্চুয়াল মিটিং বলা হয়। ভার্চুয়াল মিটিং এ নাটোরের সেই স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ নাটোরের সাংবাদিক ব্যক্তিরা কিন্তু আসলে সেই মিটিং এ উপস্থিত ছিলেন। সেখান থেকে যেটা বলা হয়েছে, জেলা প্রশাসন বলছে যে নাটোরকে বাঁচাতে হলে এই মুহূর্তেই যে কোনো ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর পুলিশ প্রশাসন বলছে আসলে কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি একত্রিত নাটোরে কঠোর অবস্থানে যায়, তাহলে হয়তো করোনাকে তারা রোধ করতে পারবে। আর স্বাস্থ্য বিভাগ যেটা বলছে যে আসলে তাদের যেহেতু এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, এবং শুধুমাত্র যে নমুনা সংগ্রহ করার পর যে তাদের পিসিআর ল্যাবের কারণে রাজশাহীতে প্রেরণ করা, আর তাতে 2 দিন 3 দিন তাদের কিন্তু আসলে রিপোর্টটা আসতে সমস্যা হয়। এটাও কিন্তু তাদের বড় সমস্যা তারা মনে করছে, যার কারণে আসলে করোনা শনাক্তের হার এবং করোনার নমুনা সংগ্রহ ও এই দুই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের মধ্যে এই রিপোর্টটা না আছে যে আসলে এই কারণেই সাধারণ মানুষ আসলে করোনা পরীক্ষা করতে আসছে না।
হ্যাঁ, এই ছিল আমার কাছে নাটোরের করোনার সার্বিক ব্যবস্থা। নাটোরের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। ওষুধ বানানোর উপাদান দিয়ে দেশেই তৈরি হচ্ছে নতুন মাদক ক্রিস্টাল মেথ আইস। পরে তেমন দুটি উপাদান হয় আমদানি নিষিদ্ধ। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আনা হচ্ছে এই মাদক। গ্রহণ বিক্রিতে জড়িয়ে পড়ছে উচ্চবিত্তের তরুণেরা। দেশে উদ্বেগের কারণ হয়ে উঠেছে নতুন মাদক আইস। এটি তৈরির উপাদান আছে এমন মেয়াদোত্তীর্ণ ওষুধ দেশ বিদেশ থেকে জোগাড় করে বাড়ির বেসমেন্টে ল্যাব খুলেছিল একটি চক্র, বানাচ্ছিল এই মাদক। দেশে আইস তৈরির তথ্য সামনে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। পরে এটি বানাতে লাগে এমন উপাদান আমদানি নিষিদ্ধ করা হয়। তারপরও ঠেকানো যাচ্ছে না এর বিস্তার। যেটা বলে সিডোপিড্রিন, এটা কন্ট্রাব্যান্ড করা আছে এবং টপ অ্যান্ড ডাটাইল এটাকে আমরা কন্ট্রোল আইটেম করেছি, কন্ট্রোল করেছি। এটা আমরা শিডিউলভুক্ত করে ফেলছি। আগে এটা ওপেন ছিল, যে কেউ গেলে এটা পারতো। এখন বাট এটা যে কোনো জায়গায় বিক্রি হতে পারবে না, এটা কন্ট্রোল আইটেম, আমাদের থেকে পারমিশন। গোয়েন্দা পুলিশ বলছেন বহনের সুবিধা আর আইনশৃঙ্খলা বাহিনীর জন্য শনাক্ত করা কঠিন হওয়ায় ছড়িয়ে পড়ছে এ মাদক। এই নেশা করার জন্য তো তাকে অনেক টাকা প্রয়োজন হবে। বিত্তশালী ছাড়া এটা কোনো মধ্যবিত্তের ড্রাগ কোনোভাবে হওয়ার সম্ভব না। নর্থ সাউথের কিছু আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট একটা ছেলে যেটা নর্থ সাউথে পড়ে, তারপর আইইউবি প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের ভিতরে আছে। এই অবস্থায় বিস্তার ঠেকাতে দেশে পরিচালিত বিদেশি কুরিয়ার সার্ভিস আর ডাক বিভাগকে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস যথেষ্ট তারা সচেতন হয়েছেন এবং প্রায় লেটেস্ট ওনারা দিয়েছেন। ফেডেক্স এবং অন্যান্যরা ওনার স্ক্যানিং মেশিন বসিয়েছেন এবং তার ফলাফল আমরা পাচ্ছি। ইতোমধ্যে আমাদের বিমানবন্দরের কয়েকটা আমাদের যেটা আমাদের পোস্টাল সার্ভিসের মধ্যে যাচ্ছিল, আমি ডিজি মহোদয়কে এটা অবহিত করেছি। আইসের মতো মাদক ঠেকাতে দেশের স্থল সীমান্তে উচ্চ শক্তির স্ক্যানার বসানোর কথাও বলছেন সংশ্লিষ্টরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন বাড়তি এই টাকা নেওয়া হবে তাদের টিউশন ফি বাড়িয়ে। তাই এই সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তাদের। প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ওপর 15% কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে এ প্রস্তাবে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছে করোনার কারণে যখন পরিবারের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, পড়াশোনা চালিয়ে যাওয়াই কঠিন, তখন নতুন কর আরোপের প্রস্তাব অমানবিক। কারণ এই টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় যেখানেই খরচ করুক, সে কর দেখ বা সে অন্য কোনো কাজে খরচ করুক, সেই টাকাটা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে আসবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়ি তাদের পরিবারের অনেকেই চাকরি হারিয়েছে, সুতরাং আমরা আর্থিক সংকটে আছি। সরকার কিন্তু সেই আর্থিক সংকট উত্তরণের জন্য এখানে কিন্তু কোনো ব্যবস্থা করেনি, কোনো বরাদ্দ এখানে দেয়নি, বরং আমাদের উপর আবারও বোঝা চাপানো হচ্ছে। এসব কারণেই কর প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব এবং তার অংশ হিসেবে আমরা আগামী 8ই জুন শাহবাগে ছাত্রদের নিয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করব বিকেল 4টায়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির দাবি 15% কর আরোপে অনেক বিশ্ববিদ্যালয়ের টিকে থাকাই কঠিন হবে। উল্লেখ আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক বা ট্রাস্টি কর্তৃক পরিচালিত হবে। ট্রাস্ট যেখানে পরিচালিত করে তার উপরে কোনো ট্যাক্স ভ্যাট হয় না, অর্থাৎ এখানেও না হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে শিক্ষার্থীদের সংখ্যা যৌক্তিক। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে তারা। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষে আমরা অবস্থান নেই। মঞ্জুরি কমিশনের কাজই হলো শিক্ষার্থীদের স্বার্থ দেখভাল করা। অবশ্যই আমরা শিক্ষার্থীদের পক্ষে তাদের যে যৌক্তিক যে দাবি সেটা আমরা সরকারের নিকট উপস্থাপন করব। এর আগে 2015 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর 7.5% কর আরোপের সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে লাগা আগুনের সর্বশেষ খবর জানাতে আবারও আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসনাত। হাসনাত, যখন 4টায় আগুনটা লাগে সেই সময় কি কোনো প্রত্যক্ষদর্শী সেখানে উপস্থিত ছিল কিনা, এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, আর ফায়ার সার্ভিস ঠিক কখন ব্রিফিং করতে পারে? বলে রাখি যে ফায়ার সার্ভিস ইতিমধ্যেই ব্রিফিং করে ফেলেছে কিছুক্ষণ আগেই।
আর আমরা এখানকার প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে এখানকার আগুনটা নিয়ে আসলে তারা নিজেরাও আসলে অনেকটা কৌতূহল নিয়ে বলছে যে আসলে এখানে আগুনটা কিভাবে লাগলো, তারাও আসলে এখানে হতবাক। তারা যেটা বলছে যে ভোর 4টার দিকে হঠাৎ করে বস্তির যে মাঝামাঝি একটা ঘর আছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে সেটা কিন্তু চারিপাশে ছড়িয়ে যেতে শুরু করে এবং হঠাৎ করেই বাতাসের কারণে সেই আগুনটার যেই ব্যাপকতা সেটা কিন্তু বৃদ্ধি পায়। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে আগুন লাগার পর যে এখন যে ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, এখানে কিন্তু সাধারণ এখানকার যে এলাকাবাসী আছেন তারাও কিন্তু এখানে তাদের সাথে যোগ দিয়েছে এবং তাদের অনেকের এখানকার ঘর বাড়ি পুড়ে গেছেন। তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় মালামালগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়ে বের হতে পারেনি এত তাড়াহুড়ার কারণে। এবং অনেকেই এখানকার যারা ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কাজ করেছেন তারা কিন্তু তাদের সাথে কাজ করার সময় এখানে আমি দেখেছি যে অনেক এলাকাবাসীও এখানে আগুনের কারণে এখানে আহত হয়েছেন এবং আহত বলতে তারা এখানে নিজেদের ঘর বাঁচাতে গিয়ে অনেকেই হাত পুড়ে ফেলেছেন অথবা তারা এখানে এসে তাদের যে শেষ সহায় সম্বলগুলো সেগুলো বাঁচানোর চেষ্টা কিন্তু করেছেন। পাশাপাশি একটা অভিযোগ অবশ্যই আছে যে ফায়ার সার্ভিস কর্মীদের যে তৎপরতা তারা বলছে যে তারা চাইলে হয়তো আগুনটা আরো দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমি কথা বলে যেটা জেনেছি তারা আসলে শুরুর দিকে যে আগুনটা ছিল সময়ের সাথে সাথে কিন্তু আগুনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং তাদের জন্য আসলে বিপদ হতে থাকে এবং বাতাসের কারণে তারা কিন্তু শুরুর দিকে মাঝখানে তারা বস্তির ভিতরে প্রবেশ করতে পারে না, যে কারণে তারা কিন্তু চেষ্টা করে যে বস্তির চারিপাশ থেকে পানি ছেটানোর মাধ্যমে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করেছে। তারপরেও তারা যখন আগুনের পরিধি কিছুটা কমতে থাকে তখন কিন্তু তারা আস্তে আস্তে বস্তির ভেতরে প্রবেশ শুরু করে এবং চেষ্টা করে যে যত দ্রুত সম্ভব আগুনটি নিয়ন্ত্রণে আনার। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সবশেষ যে প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে ইতিমধ্যেই তাদের যে আগুন নিয়ন্ত্রণে এসে যারা স্টেটমেন্ট দিয়ে তারাও কিন্তু কথা বলেছে। এর জন্য তারা আসলে একটি কমিটি থাকবে যারা এটার একটা সুষ্ঠু তদন্তের জন্য কাজ করবে এবং কি কারণে লাগলো অথবা কিভাবে লাগলো সেই বিষয়ে তারা কিন্তু তদন্তের পরেই আমাদের সঠিক তথ্যটা দিতে পারবে আমাদের জানিয়েছে। এবং ফায়ার সার্ভিস যেটা বলছে যে এখানে যে ঘরগুলো আছে সেগুলোর আর বেশিরভাগ ঘরেই কিন্তু কাঠ আর টিন দিয়ে তৈরি হওয়ার কারণে আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমি জানতে পেরেছি যে এখানে প্লাস্টিকের একটি কারখানা ছিল যারা স্থানীয়রা বলছেন এবং সেই কারণে কিন্তু আগুনের ব্যাপকতাটা আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছে। এই আর কি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসাবশেষ সরানোর কাজগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব এই জিনিসটা আসলে ধ্বংসাবশেষ সরিয়ে আসলে তদন্তের জন্য আসলে নির্দিষ্ট কত ক্ষতি আসলে যাচাই করে কিন্তু আমাদের জানাবে এমন এই ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের বলেছে। হাসনাত, ফায়ার সার্ভিস কি জানিয়েছে যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে বা আগুনের ঠিক সূত্রপাতটা কোথা থেকে হয়েছে এ বিষয়ে কি তারা কোনো তথ্য জানিয়েছে? প্রাথমিকভাবে ধারণা করছে কোনো গ্যাসের চুলা অথবা হয়তো শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, তবে তদন্তের পরে তারা আসলে আগুনটা এখানে লেগেছে এবং কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা আসলে এখনই বলতে পারবে না। আসলে পুরো জিনিসটা যখন তারা ধ্বংসাবশেষ সরিয়ে আসলে দেখাশোনা করবেন এবং তারপর জানাতে পারবেন বলে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। আজ ঐতিহাসিক 6 দফা দিবস। বঙ্গবন্ধুর এই কর্মসূচি ছিল বাঙালির জাতীয় মুক্তির সনদ। পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই ঔপনিবেশিক শোষণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রের বৈষম্য চিহ্নিত করে 6 দফা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই বাংলার জাতীয় মুক্তির চেতনার উন্মেষ। নানা বঞ্চনা নিপীড়নের পর ৬৫ ভারত পাকিস্তান যুদ্ধে আরও অরক্ষিত হয়ে পড়ে পূর্ব বাংলা। এই প্রেক্ষাপটে ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোর কনভেনশনে আওয়ামী লীগের পক্ষে ঐতিহাসিক ৬ দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাতে পাকিস্তানকে ফেডারেশন করার পাশাপাশি বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা ছাড়া সব বিষয় প্রদেশের হাতে ন্যস্ত করার দাবি করা হয়। তবে
ওই কনভেনশনে আলোচনার জন্য তা গৃহীত না হওয়ায় 11 ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে প্রথম 6 দফা ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যে কুশলী রাজনীতিবিদ ছিলেন, তার কুশলী দলিল ছিল 6 দফা। 6 দফা দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামের সূচনা হয়েছিল। 6 দফা দিয়ে বঙ্গবন্ধুর অবিসংবাদী নেতৃত্বের সূচনা হয়েছিল। সেই অর্থে বাংলাদেশের পটভূমি নির্মাণ করেছিল 6 দফা। 6 দফা আন্দোলনের 3 মাসে 8 বার গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। সে বছরের 7 জুন 6 দফার প্রতি সমর্থন ও বঙ্গবন্ধু সহ গ্রেপ্তার অন্যান্য রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় পালিত হয় সর্বাত্মক ধর্মঘট। তাতে পুলিশের গুলিতে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে নিহত হন 13 জন। এর পরপরই 6 দফা হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি। শেখ মুজিব তো 6 দফাকে বলেছেন বাঙালির মুক্তি সনদ। তার মানে এই 6 দফা হলে এর ভিত্তিতে যদি স্বায়ত্তশাসন হয় তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি স্বাধীনতার পথে। তো স্বাধীনতা শব্দটা তো সরাসরি উচ্চারণ করার প্রয়োজন হয় না, কারণ 6 দফার প্রণতার পথে। তো স্বাধীনতা শব্দটা তো সরাসরি উচ্চারণ করার প্রয়োজন হয় না, কারণ 6 দফার প্রথম বাক্যটাই ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন দিতে হবে। 68তে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আইয়ুব সরকার। বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলাকালে হয় 69-এর গণঅভ্যুত্থান। মুক্তির পর বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন বঙ্গবন্ধু। 6 দফার সূত্র ধরেই 71-এর মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আত্মস্বীকৃত খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের বীর উত্তম, লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরীর বীর বিক্রম, লেফটেন্যান্ট এম রাশেদ চৌধুরীর বীর প্রতীক এবং নায়েক সুবেদার মুসলিম উদ্দিন খানের বীর প্রতীক খেতাব বাতিল করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু হত্যায় ঘৃণ্য এই 4 খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক, সেজন্য তাদের খেতাব বাতিল করা হলো। এর আগে চলতি বছরের 9 ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় তাদের খেতাব বাতিলের সুপারিশ করা হয়। এবারের বর্ষায়ও জলাবদ্ধতা নিরসনে পুরোপুরি কাজে লাগানো যাবে না রাজধানীর খালগুলোকে। ঢাকা 2 সিটি কর্পোরেশন জানায়, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরই সুরাহা মিলবে। 2 সিটির 3টি খাল ঘুরে দেখা গেছে ময়লা আবর্জনায় আবারও ভরে গেছে খালগুলো। সেই সঙ্গে খাল সংলগ্ন এলাকাগুলোর জলাবদ্ধতারও পুরোপুরি সমাধান হয়নি। বর্ষা শুরু হতে না হতেই জলাবদ্ধতার ভোগান্তিতে রাজধানীবাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় ঢাকার 2 সিটির প্রধান সড়ক আর অলিগলি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে সুফল এখনো মিলছে না। ঢাকা দক্ষিণ সিটির নন্দীপাড়ার জিরানি খাল সিটি কর্পোরেশনের হাতে আসার পর ময়লা আবর্জনা কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এখনো পুরোপুরি নিস্তার মেলেনি। একই দশা কদমতলী খালেরও। 70 নম্বর ওয়ার্ড সংলগ্ন এ খালের পাশে শনি রাকড়ার অনেক সড়ক অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ব্যাংক কলোনি পাড়ার কয়েকটি সড়ক জলমগ্ন হয়ে থাকে প্রায় 2 দিন। এলাকা বৃষ্টি হলে অনেকদিন যাবত আমাদের এই পানির সমস্যা, ড্রেন চিকন এবং পানি নিষ্কাশন হয় না। সিটি কর্পোরেশনের আওতায় গেছে সেটা বোঝার কোনো ওয়ে থাকে না, তার কারণ হচ্ছে মানে পানিতে এ পর্যন্ত মনে হয় নৌকা চলবে। উত্তর সিটির হাজারীবাগ খালেও ময়লার স্তূপ। পানি প্রবাহ কিছুটা ফিরে আসলেও খালের আসল চেহারা ফিরে আসতে অনেক দেরি। ওই পাইপের লাইনে ওদিক যা জয়েন দিছে, ওই জয়েনের কারণে ওই পাইপের মনে করেন বোতল যা আছে ইত্যাদি সব খালের মধ্যে পড়ে। 2 সিটি কর্পোরেশনই বলছে, খালগুলোর আবর্জনা পুরোপুরি পরিষ্কার করে পানি প্রবাহ এখনো নিশ্চিত করা যায়নি, তাই কমছে না জলাবদ্ধতার ভোগান্তি। শাখা পোশাকগুলো যেটা আমরা পরিষ্কার করতে যদি না পারি তাহলে এই পানিটা বের হতে সময় বেশি লাগবে। আমরা যত দ্রুত এটা করতে পারবো, এই দ্রুততার জন্যই মাননীয় মেয়র কিন্তু এই কার্যক্রমটা হাতে নিয়েছেন এবং এটা আমরা দরপত্রের মাধ্যমে এটা আমরা দিয়েছি এবং এটা কার্যক্রম চলছে। বাস্তবতা, এটা আমাদের সময় দিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে খালের
প্রস্থ 60 ফিট হওয়ার কথা, এটা বিভিন্ন কারণে দখল বা অন্যান্য অবৈধ কারণে এগুলো কিন্তু 30 ফিট, কোনো জায়গায় 20 ফিট, কোনো জায়গায় 8 ফিট হয়ে গেছে। আমরা মডার্ন সিস্টেম করতেছি, যেটা হলো আমাদের জেডেন সাকার আছে, একটা মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এগুলোকে পরিষ্কার করার জন্য। জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে ঢাকা ওয়াসা শহরের 26টি খাল, 385 কিলোমিটার নালা ও 4টি পাম্প স্টেশন সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দাম নির্ধারণ করে দিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাসে 5 MBPS ইন্টারনেট পাওয়া যাবে 500 টাকায়। রোববার বিটিআরসি কার্যালয়ে এক দেশ এক রেট কর্মসূচির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দাম বেঁধে দেয় গ্রাহক ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। ঢাকা বা প্রত্যন্ত কোনো গ্রামে এখন একদমই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ মিলবে। কেউ চাইলেই এর চেয়ে বেশি নিতে পারবে না। এক দেশ এক রেটের আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য 3টি প্যাকেজ রাখা হয়েছে। এক মাসে 5 MBPS গতির জন্য সর্বোচ্চ 500 টাকা, 10 MBPS এর জন্য 800 টাকা এবং 20 MBPS এর জন্য দাম রাখা হবে 1200 টাকার মধ্যে। এক দেশ এক রেট করেছি যেটি, সেটি স্পষ্টতই হচ্ছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আমরা ইন্টারনেট পৌঁছাতে চাই। আমরা কোনো অবস্থাতেই এমন কোনো এলাকা দেখতে চাই না যে এলাকাতে আমরা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে না পারি। গ্রাহক সেবার মান নিশ্চিত করতে বিটিআরসিকে তদারকি বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। কোয়ালিটি অফ সার্ভিস যেন আমরা পরবর্তীতে এনশিওর করতে পারি এবং বিটিআরসিতেও সেই যেন মনিটরিং সেল আরো জোরদার করা হয় এবং কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করার জন্য আমাদের যে প্রতিবন্ধকতা আছে সেই বিষয়গুলো যেন বিটিআরসি আমাদেরকে কিছুটা মিনিমাইজ কিংবা শর্ট আউট যেন করে দেওয়া হয়। বিটিআরসি বলছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক রয়েছে 98 লাখ। করোনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এ সংখ্যা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের সুবিধা দেয়া হলেও কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উল্লেখযোগ্য কিছুই নেই। এখনো বাস্তবায়ন হয়নি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেয়া 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজও। তাই বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করোনার ধকল কাটিয়ে ওঠার লড়াইয়ে উদ্যোক্তারা। প্রস্তাবিত বাজেটে বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের জন্য কর্পোরেট করহার কমানো সহ নানা সুবিধা রাখা হয়েছে, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, 2020-21 অর্থবছরের ঘোষিত বাজেটে নানা সুবিধা দেয়া হলেও তাদের কাছে তা পৌঁছায়নি। ব্যাংকগুলো ঋণ দেয়নি নানা অজুহাতে। এতে অনেকে বন্ধ করে দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থায় নতুন বাজেটেও আশা দেখছেন না তারা। 7-8 মাস ফ্যাক্টরি চালাইছি, লোন করে প্রায় 40 লাখ টাকা লোন করছি, এখন পর্যন্ত শোধ করতে পারি না। এরপরে আমার ফ্যাক্টরি ক্লোজ করে দিয়েছি। এখন আবার নতুন করে যে বাজেট হইতেছে, এই বাজেটেও কিন্তু আমাদের কোনো নামগন্ধ নাই এবং বাজেটের নাম থাকলেও আজও আমরা পাবো কিনা এটা কিন্তু আমরা আজও জানি না। 18 মাস না 19 মাস চলে, গত লকডাউনের থেকে কয় মাস চলে, এই পর্যন্ত আমরা কিন্তু লুজারি। আমাদের লাগে স্যালারি 12 লাখ টাকা, আমি দেখা কোনো মাসে আপনার 10 লাখ টাকা 2 লাখ টাকা ঘাটতি, আমি কেউ থেকে লোন করে আনি, তারপর কোনো মাসে আবার 8 লাখ টাকা কাজ করি, আবার 4 লাখ টাকা লোন করে আনি। নতুন অর্থ বছরের বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্নওভারের উপর বছরে 0.25% কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এখন 0.5%। তবে বিশ্লেষকরা বলছেন ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থ সংকট থাকায় বিনিয়োগে যেতে পারছেন না। তাই প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্যাকেজ ঘোষণার পরামর্শ তাদের। প্রকারান্তরে আসলে ছোট ব্যবসায়ীদের জন্য যে ধরনের উদ্যোগ দরকার সে ধরনের সহায়তামূলক উদ্যোগ তুলনামূলকভাবে কম। সেন্ট্রাল ব্যাংক থেকে যাতে সাধারণ ব্যাংকগুলোকে বলা হয় তারা তাদের ঋণের অন্তত 30% অর্থ নতুন উদ্যোক্তাদের জন্য যাতে দিতে বাধ্য হন, এরকমভাবে একটি সার্কুলার যেন তারা জারি করেন। অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%। অর্থনীতিবিদেরা বলছেন এই খাত ঘুরে দাঁড়াতে না পারলে সার্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ জেনেও খাগড়াছড়িতে পাহাড়ে ও পাদদেশে বসবাস করছে 8,500 পরিবার। এরই মধ্যে ঘটেছে কয়েকটি ধসের ঘটনাও। তবে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আষাঢ় আসতে এখনো কয়েকদিন বাকি, তবে মাঝে মধ্যে হানা দিচ্ছে ভারী বৃষ্টি। টানা বর্ষণের কারণে খাগড়াছড়িতে এরই মধ্যে ঘটেছে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা। এই অবস্থায় ঝুঁকির মধ্যে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। বেশি আতঙ্কে সবুজবাগ, শালবাগান, কুমিল্লা টিলা, কলাবাগান সহ শহরতলির বিভিন্ন এলাকার পাহাড়ের বাসিন্দারা। বৃষ্টি হইলে পাহাড় ধসে পড়ে যায়। এগুলো আসলে ওই সরকারি ভাবে যদি রাস্তার গুড়ায় গুড়ায় যদি একটু রিটার্নিং ওয়াল করে দেওয়া হয় তাহলে মানুষের চলাচলের জন্য রাস্তার সুবিধা হবে। তারা লোক পাঠাইছে, তারা দেখে গেছে যে হ্যাঁ ওয়াল করার কথা ছিল, ওয়ালটার করা হয়নি। আমাদের বাড়ি, আমাদের পার্শ্ববর্তী 3-4টা বাড়ি একই ঝুঁকিপূর্ণের ভিতরে আছে। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর মেয়রও। আবাসন প্রকল্প কাজ শেষ হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই জায়গায় তাদেরকে পুনর্বাসিত করব এবং এখন যদি তারা যে কোনো জায়গায় গেলে আমাদের পৌরসভা থেকে যেসব সহযোগিতা করার প্রয়োজন আমরা ওই সব সহযোগিতাগুলো তাদেরকে আমরা অবশ্যই করব। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি কমাতে এবং দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, টাস্কফোর্স কমিটি আছে, সবাইকে সভা ডেকে আমরা সচেতন করে দিয়েছি। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কোনো পাহাড় ধস ঘটনা ঘটা মাত্রই আমরা সেটা সরকারিভাবে সরকারি নির্দেশনা অনুসারে সেটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো এবং না ঘটে তার জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বাস করছে প্রায় 8,500 পরিবার। কেবল পৌর শহরে এই সংখ্যা 3,500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটিতেও 32টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এসব এলাকার বাসিন্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে 29টি আশ্রয়ন কেন্দ্র। এবারে জেলার সার্বিক পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, সাধারণ মানুষ যারা রয়েছেন সেখানকার তারা কি ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে? ঝুঁকিপূর্ণ করতে প্রশাসন কেমন তৎপরতা দেখাচ্ছে? বলতে আসলে পার্বত্য রাঙামাটির যে অবস্থা সেটা হচ্ছে বর্ষাকাল আসলে রাঙামাটির যে শহরের আশপাশে যে সমস্ত বসতিগুলো রয়েছে সেগুলো আসলে ঝুঁকির মধ্যে পড়ে। কারণটা হচ্ছে যে এই সমস্ত স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে পাহাড়ের নিচে এবং পাহাড়ের ঢালু স্থানে। তো দেখা যায় যে যখন বৃষ্টিপাত হয় তখন এগুলো ধসে পড়ার কারণে এখানে ক্ষয়ক্ষতিটা হয়, প্রাণহানি হয়। সেটা মূলত আমরা দেখতে পাচ্ছি 2017 সালের পর থেকে কিন্তু এখানে পাহাড় ধসের প্রবণতা বাড়ছে এবং প্রত্যেক বছরই হচ্ছে এবং প্রত্যেক বছরই ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা কম হোক আর বেশি হোক। তো আমরা এই বছর যেটা দেখতে পাচ্ছি, গতকাল পাহাড় ধসের প্রবণতা বাড়ছে এবং প্রত্যেক বছরই হচ্ছে এবং প্রত্যেক বছরই ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা কম হোক আর বেশি হোক। তো আমরা এই বছর যেটা দেখতে পাচ্ছি, গতকালকে আমরা সারাদিন বৃষ্টিপাত দেখেছি, আজকে বৃষ্টিপাত কম, হালকা রোদ আছে। তো আমরা গতকালকে যেটা দেখেছি যে যেহেতু বৃষ্টিটা বেশি ছিল সেক্ষেত্রে প্রশাসন বেশ তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তারা পুরো সারা দিন জুড়ে রাঙামাটির যে সমস্ত এলাকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেই সমস্ত এলাকায় গিয়ে মাইকিং করেছে। পাশাপাশি এখানকার যারা স্কাউট রয়েছেন তারাও কিন্তু প্রচারণা চালিয়ে আসেন যাতে মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় না থেকে তারা যতক্ষণ পর্যন্ত আবহাওয়াটা প্রতিকূলে থাকবে সে পর্যন্ত তারা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন। তো প্রশাসনের যে তৎপরতা আমি যদি বলি, প্রশাসন গতকালকে মিটিং করেছে। মিটিং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে সেটার মধ্যে হচ্ছে যে 29টি আশ্রয় কেন্দ্র সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং যে 32টি এলাকা চিহ্নিত করা তাদেরকে বলা হয়েছে যদি কোনো দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সে সমস্ত আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য। তো আজকের আসলে একটা বিষয় আমরা দেখি যে যখন রোদ উঠবে তখন মানুষ সব ভুলে যায়, আসলে যখন বৃষ্টিপাত হলে তখন মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা বেশ তৎপরতা লক্ষ্য করছি। এই হচ্ছে প্রশাসন যে সকল প্রতিশ্রুতি দিয়েছে তারা সবগুলোর বাস্তবায়ন করবে। রংপুরের খোকসা ও ঘাঘট নদীর দুই পার থেকে দখলদার উচ্ছেদের 6 মাস পর থেকেই আবারও নির্মিত হচ্ছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। পাশাপাশি গৃহস্থালী ও হোটেল রেস্তোরাঁর ময়লা আবর্জনায় ভরাট হচ্ছে নদী। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন উচ্ছেদের পর কর্তৃপক্ষের তদারকি না থাকায় দখল দূষণ থেকে রক্ষা পাচ্ছে না দুই নদী। ময়লা ও দুর্গন্ধযুক্ত কালো পানি আর দুই পারে ময়লার স্তূপ,
এই দৃশ্য রংপুর নগরীর পার্কের মোড় এলাকার খোকসা নদীর। একই দৃশ্য প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে বয়ে চলা ঘাঘট নদীর। দখলে আর দূষণে নদী ভরাট হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে পানি প্রবাহ। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে নদীটি হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। এখন হাঁটার কোনো বুদ্ধি নেই, যারা মনে করেন দখল করছে আবার তারাই দখল করে আছে। ভরাট হয়ে যাচ্ছে, নদী খনন করা লাগবে, কোনো কিছুই হচ্ছে না। পানি এই যে দেখেন এখন লালবাগে যা দেখেন পানি দিয়ে জাম হয়ে আছে। নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন প্রশাসনের গাফিলতির কারণেই দখলমুক্ত জায়গায় আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থ ব্যবহার করছি গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু সেটার সঠিক ব্যবহার না করার কারণে একই অর্থ আমাদেরকে বারবার খরচ করতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে এবার শুধু উচ্ছেদ নয়, নদী দখল ও দূষণ রুখতে নেওয়া হচ্ছে বড় পরিকল্পনা। আগে উচ্ছেদ করেছিলাম, পরবর্তীতে আবার স্থাপনা হয়েছে, এগুলো তো অবশ্যই উচ্ছেদ করা হবে। এছাড়া আমরা আরো কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি, সেগুলো আমরা উচ্ছেদ করব। আমাদের কাজ এখনো শুরু না হওয়ার কারণে কিছু কিছু জায়গায় আবার দখলদারিত্বের প্রভাব দেখা যাচ্ছে। আমরা যখনই কাজ শুরু করব যত দ্রুত সম্ভব আমরা এগুলো উচ্ছেদ করে ফেলব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2019 সালের ডিসেম্বরে খোকসা ও ঘাঘট নদীর দুই পারে 60টির বেশি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। মাস 6 পর থেকেই জায়গাগুলো আবার দখল করতে শুরু করে বিভিন্ন মহল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাণহানি কিছুটা কমেছে, 24 ঘন্টায় মারা গেছে 7,531 জন, নতুন করে শনাক্ত 3,24,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 37,43,000, মোট আক্রান্ত 17 কোটি 4 লাখের বেশি। গত এক সপ্তাহে মৃতের হার কমেছে 12%। এদিকে ভারতে একদিনে 2,445 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1 লাখের বেশি। আজ থেকে দিল্লিতে শিশুদের ওপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউ শুরুর আগে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এদিকে ভারতের পর ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ 866 জনের মৃত্যু হয়েছে। রোববার 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু করেছে ইসরায়েল। বিশ্বকাপ বাছাই আজ ভারতের সাথে লড়াই, দলগত সমন্বয়ে পয়েন্ট চান অধিনায়ক জামাল ভুঁইয়া। আর আফগান ম্যাচের পুনরাবৃত্তি ঘটলে সাফল্য আসবে বিশ্বাস হেড কোচ জেমিদের। অন্যদিকে বাংলাদেশের কাউন্টার অ্যাটাক নিয়ে সতর্ক ভারত। কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে স্বাগতিক কাতারের কাছে হেরেছে ভারত। বাংলাদেশ আফগানিস্তানকে রুখে দিয়ে উজ্জীবিত। দুই শিবিরে এখন দুরকম পরিবেশ। এশিয়ান কাপের টিকিট পেতে জয় দরকার, চাপ বেশি ব্লু টাইগার্সের ওপর। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে সল্টলেকে অল্পের জন্য হারাতে না পারা এখনো পোড়ায়। তার আগের 2 ম্যাচেও এগিয়ে থেকে জয় বঞ্চিত বাংলাদেশ। এবারেও লক্ষ্য অভিন্ন, রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের পুরনো মন্ত্রে সাফল্যের খোঁজ লাল সবুজের। কঠিন ম্যাচ হবে সন্দেহ নেই। ওরা 3 পয়েন্ট পাওয়ার জন্য খেলবে। রক্ষণে বড় পরীক্ষা দিতে হবে, তবে সুযোগ আসবে, সেখান থেকে আমাদের গোল করতে হবে। আফগানিস্তানের সাথে আমরা রক্ষণে ভালো করেছি, আশা করছি এই ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে পারব। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, পয়েন্ট পাবার সুযোগ আছে যদি আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারি। পুরো দেশের সহযোগিতা চাই। সম্ভাব্য 4-2-3-1 ছকে সুনীল ছেত্রী আক্রমণে স্টিমাচের মূল অস্ত্র। সন্দেশ ঝিঙ্গানের ফিরে আসা ভালো খবর, অনিরুদ্ধ থাপাও করোনা মুক্ত। তবে রাহুল ভেকের লাল কার্ডে আছে অস্বস্তি। আমরা কাতারের বিপক্ষে যেমন রক্ষণাত্মক খেলেছি, বাংলাদেশ ঠিক তেমনটাই আমাদের বিপক্ষে খেলবে। সুযোগ পেলেই আক্রমণে উঠে গোলের চেষ্টা চালাবে। তারা প্রতিটি পয়েন্টের জন্যই লড়ছে, আমরাও জয়ের পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। রক্ষণে নিউ সেন্সেশন তারেক কাজী, তপু বর্মন বাংলাদেশের ভরসা। চোটে পড়া সোহেলের পরিবর্তে শুরুর একাদশে থাকছেন মানিক মোল্লা। 2 গোলকিপারের জন্য চ্যালেঞ্জটা কঠিন। ভারতকে এগিয়ে রাখছেন গুরপ্রীত সিং, তবে আনিসুর রহমান জিকো হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক। প্রতিপক্ষ যখন ভারত, বাংলাদেশ দলে তখন বাড়তি তাড়না অনুপ্রেরণা জাগ্রত। বিষয়টা মোটেও একতরফা নয়। এই দ্বৈরথে জয় দলকে যে জাগিয়ে তোলে অন্যভাবে। আবিদুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে 1-0 গোলে হারিয়েছে বেলজিয়াম। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ দলের হয়ে একমাত্র গোলটি করেন রোমেলো লুকাকু। ব্রাসেলসের শুরু থেকেই আক্রমণাত্মক মার্টিনেজের দল, লুকাকু নৈপুণ্যে বিরতির আগেই লিড নেয় তারা। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ইডেন হ্যাজার্ড। ইনজুরি কাটিয়ে ডি ব্রুইনাও শিগগিরই যোগ দেবেন বেলজিয়াম দলে। আরেক ম্যাচে রোমানিয়ার বিপক্ষে 1-0 গোলে জিতেছে ইংল্যান্ড। 68 মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন র্যাশফোর্ড। 1970 সালের পর এই প্রথম রোমানিয়ার বিপক্ষে জয় পেল 3 লায়ন্স। আরেক ম্যাচে জর্জিয়াকে 3-0 গোলে হারায় নেদারল্যান্ডস। করোনা ভয়াবহতার পরও ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত মানতে পারছেন না তারকারা। অনেকেই টুর্নামেন্ট বয়কটের কথা ভাবছেন। ল্যাটিন শ্রেষ্ঠত্বের আসর 13 জুন থেকে শুরু হওয়ার কথা। শঙ্কার মুখে সব অধিনায়কের সাথে সভা করতে চেয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট, কিন্তু সেটাও প্রত্যাখ্যান করেছে সবাই। তবে আয়োজকদের সাথে কথা বলে ইতিবাচক অবস্থানে কনমেবল। দেশে নাজুক করোনা পরিস্থিতির মধ্যেই কোপা আমেরিকা আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে ব্রাজিলের অনেক ফুটবলার। গণমাধ্যমের খবর, টুর্নামেন্ট বয়কট প্রসঙ্গে তারা অন্যান্য দেশের অধিনায়কের সঙ্গেও যোগাযোগ করেছে। এ বিষয়ে ব্রাজিলের পাশে আছে কলম্বিয়া, উরুগুয়ে, আর চিলিও একই অবস্থানে আসতে পারে, যদিও মতামত এখনো জানাননি লিওনেল মেসি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।